আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি গল্পের ১২ নম্বর পর্ব। আশা করি গল্পটি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক। আমি বললাম, কি রে, কথা বলছিস না কেন? বাসায় তো মুখ দিয়ে খই ফুটছিল, এখন মুখ দিয়ে কথা বের হচ্ছে না কেন? আমি তখনও খাটে বসে দীপাকে কথাগুলো বলছিলাম। আমার কথা শুনে দীপা উঠে দাঁড়ালো। হঠাৎ আমাকে কিছু বুঝতে না দিয়ে দৌড়ে এসে আমার বুকে ঝাঁপিয়ে পড়ে শক্ত করে জড়িয়ে ধরে। আচমকা আমার উপর ঝাঁপিয়ে পড়াতে আমি বিছানার উপর পড়ে যাই। দীপা আমার উপর শুয়ে আমাকে শক্ত করে জড়িয়ে আছে। সে চিৎকার দিয়ে কান্না করছে, এত জোরে চিৎকার দিচ্ছে যে আমার কান ফেটে যাচ্ছে। আমি ওকে জড়িয়ে না ধরার বদলে দু হাতে কান চেপে ধরে রাখি। তার চেয়ে বড় কথা, ওর কাণ্ড দেখে আমি হতভ্রম হয়ে পড়ি। অবাক হয়ে ওর মুখের দিকে তাকিয়ে আছি। মনে মনে ভাবছি, কি রে বাবা, এ আবার কেমন ধরনের কান্না? এত জোরে কেউ কান্না করে? এ তো দেখছি পুরোই ছোট বাচ্চা। কোন জ্বালায় পড়লাম এই মেয়েটাকে নিয়ে? রাগ করে কিছু বলতেও পারবো না, বললে এভাবে কান্না করবে, যেটা আমি সহ করতে পারি না। এভাবে ওর কান্না দেখে রাগ করে থাকা যায়? উল্টো রাগ চলে গিয়ে মায়া জন্মায় ওর উপর। এদিকে দীপাকে না জড়িয়ে ধরাতে সে ভাবছে আমি এখনো রাগ করে আছি। তাই দীপা কান্না করতে করতে বলে, আমাকে ক্ষমা করে দিন, সরি, আমি বুঝতে পারিনি, আর কখনো এমন হবে না, আমাকে ক্ষমা করে দিন, প্লিজ আমাকে ক্ষমা করে দিন। এবার আমি কথা না বলে পারছি না। আমি বললাম, ঠিক আছে ঠিক আছে, ক্ষমা করে দিলাম, এখন কান্না বন্ধ করো। দীপা বলে, মিথ্যে কথা, আপনি এখন আমাকে ক্ষমা করেননি। আমি বললাম, করে দিয়েছি তো, আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি। দীপা বলে, আপনি এখনো আমাকে ক্ষমা করেননি, আমি সেটা বুঝতে পারছি। আমি বললাম, কিভাবে বুঝলে যে আমি তোমাকে ক্ষমা করিনি? দীপা বলে, আমি বুঝতে পারি, আপনি যখন আমাকে ক্ষমা করে দেন তখন আপনি আমাকে দু হাতে জড়িয়ে ধরে আমার কপালে আমার লক্ষ্মী বলে একটা চুমো দেন, কিন্তু এখন তো দেননি, তার মানে আপনি এখনো রেগে আছেন। দীপার কথা শুনে আমি অবাক হলাম, মেয়েটা এত কিছু মনে রাখে কিভাবে? আমি বললাম, তুমি আগে কান্না স্লো করো, আমার কান ফেটে যাচ্ছে, তাই আমি দু হাতে কান চেপে ধরে আছি, তোমাকে জড়িয়ে ধরবো কিভাবে? আমার কথা শুনে দীপা কান্না স্লো করে। এবার আমি ওকে দু হাতে শক্ত করে জড়িয়ে ধরে কপালে একটা চুমু দিয়ে বললাম, আমার লক্ষ্মীটি, ক্ষমা করে দিয়েছি তোমাকে, আর কখনো এমন করবে না। যতক্ষণ পর্যন্ত না আমি ঘুম থেকে উঠবো ততক্ষণ পর্যন্ত আমাকে ঘুমোতে দেবে, কারণ এরকম আধা ঘুম থেকে উঠলে আমার মাথা ঠিক থাকে না। আর তোমাকে থাপ্পড় মারার জন্য সরি লক্ষ্মীটি, খুব লেগেছে না? দীপা মাথা নাড়িয়ে বোঝায়, হ্যাঁ লেগেছে। আমি ওর গালে হাত বুলিয়ে একটা চুমু দিলাম। দীপা আবার আমাকে শক্ত করে জড়িয়ে ধরে কান্না করে দেয়। সে আবার বলতে থাকে, সরি, আমি আর এমন করব না, সরি, আমি আর কখনো এমন করব না। একটা না কথাটা বলেই যাচ্ছে। আমি ওকে সান্ত্বনা দিয়েও থামাতে পারছি না। কি যে হলো মেয়েটার, কিছুই বুঝতে পারছি না। ও তো এমন করার মেয়ে না, আজ হঠাৎ এমন করছে কেন? কথাটা বলতে বলতে মেয়েটা যে কখন ঘুমিয়ে গেছে আমার বুকের উপর, সে নিজেও জানে না। মেয়েটা না খেয়ে ঘুমিয়ে গেছে। সবকিছু আমার জন্য হলো। কেন যে বারবার মাথাটা গরম হয়ে যায় একমাত্র আল্লাহই জানে। এখন কি করব? ডাকবো ওকে? কিন্তু আমার মন চাইছে না ওকে ডাকতে, তাই আর ডাকলাম না। ও আমার বুকের উপর যেভাবে আছে ঠিক সেভাবে রেখে ওকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়লাম। খাবার টেবিলের উপর যেভাবে সাজানো ছিল সেভাবেই থেকে গেল। সারা রাত দীপা আমার বুকের উপর শুয়েছিল, একটুও নড়াচড়া করেনি। সকালের জানালা দিয়ে সূর্যের আলো এসে দীপার চোখে মুখে পড়ল, তাতেই ওর ঘুম ভেঙে গেল। তার ঘুম ভাঙতেই দেখে সে আমার বুকের উপর ঘুমোচ্ছে। দীপার বুঝতে বাকি রইল না যে সারা রাত আমার বুকে ঘুমিয়েছিল। সে দেখলো আমি ওকে জড়িয়ে ধরে আছি। দীপা নড়ে চড়ে আমার মুখের সামনে এসে চট করে আমার কপালে একটা চুমু দিল, যেন খুব জলদি ছিল চুমুটা দেওয়ার জন্য। সে আমার চুলে বিলি কাটছে আর আমাকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। ওর যেন স্বাদ মিটছে না আমাকে দেখে। দীপা মনে মনে বলে, বাহ, আমার বরটা তো খুবই সুন্দর, খুবই স্মার্ট, এই লোকটার প্রেমে তো যে কেউ পড়বে। কিন্তু আমার থেকে আরো হাইপাই মেয়ে পাবে সে, তাহলে আমাকে কেন বিয়ে করলো? কি এমন দেখেছে সে আমার মাঝে? আমি তো তার নখের যোগ্য না। কথায় আছে না, যেটা ভাগ্যে আছে সেটাই হবে। হয়তো আমার ভাগ্যে ছিল উনি, তাই তো যেভাবেই হোক ওনার সাথে আমার বিয়ে হয়েছে। এই ভেবে সে আমার কপালে আরো একটা চুমু দিয়ে উঠতে যাবে, ঠিক তখনই আমি ওকে চিৎ করে নিচে শুইয়ে দিয়ে ওর উপর উঠে বসি। তারপর ওর দু হাত বিছানার সাথে চেপে ধরে ওর কপালে একটা চুমু দিয়ে বললাম, কি ভেবেছ চুপি চুপি আমাকে আদর করে চলে যাবে? সেটা হচ্ছে না লক্ষ্মীটি, আমার যে আরো আদর চাই। দীপা ধরা পড়ে লজ্জায় মুখ লুকোনোর চেষ্টা করছে, কিন্তু আমি দু হাত ধরে থাকার কারণে কিছুই করতে পারছে না, তাই সে চোখ বন্ধ করে নেয়। দীপার মুখে স্পষ্ট লজ্জার ভাব ফুটে উঠেছে। আমি মুচকি হেসে ওর গালে একটা চুমু দিলাম। আমার ছোঁয়ায় দীপা শিউরে উঠল। আমি ওর কপালে, গালে, ঠোঁটে ছোট ছোট করে চুমু দিতে লাগলাম। তাতেই দীপার অবস্থা খারাপ। সে ছটপট করছে, নিজেকে ছাড়ানোর জন্য নয়, আমাকে আরো কাছে পাওয়ার জন্য। আমি ওর বুকে মুখ গুজে দিলাম। ওর হাত ছেড়ে দিয়ে চুলের মুঠি ধরে ওর গলায় কিস করতে লাগলাম, সাথে ছোট ছোট কামড় দিচ্ছি। ওর বুকে মুখ ডুবিয়ে নাক ঘষতে থাকি। দীপা হাত ছাড়া পেয়ে আমার মাথা শক্ত করে চেপে ধরে ওর বুকের সাথে আমার মাথার চুল খামচে ধরে টানতে থাকে। আমি ওর বুক থেকে মাথা তুলে ওর চোখের দিকে তাকিয়ে ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিলাম। ওর ঠোঁটে খুব গভীরভাবে চুম্বন করলাম। দীপা আমার প্রতিটা স্পর্শে থরথর করে কাঁপছে। এখন ওর আমাকে চাইয়ে চাই। এমন সময় হঠাৎ আমি ওর ঠোঁট ছেড়ে দিয়ে বললাম,
এই দীপা, আমার খুব খিদে পেয়েছে। দীপা এতক্ষণ চোখ বন্ধ করেছিল, আমার কথায় চোখ খুলে আমার দিকে তাকায়। তার চোখে কামনার নেশা স্পষ্ট ফুটে উঠেছে। এটা দেখে আমি মনে মনে হাসছি। আমি মনে মনে বললাম, কি ম্যাডাম, কেমন লাগলো আমার প্রতিশোধ নেওয়া? আমাকে অপমান করা, আমাকে গাড়িতে 4 ঘন্টা বসিয়ে রাখা, মা বোনের সামনে আমাকে হেয় করা, সবকিছুর প্রতিশোধ নিয়ে নিলাম। এমন সময় তোমাকে ছেড়ে দিলে তোমার অবস্থা যে কি হবে সেটা ভেবে আমার হাসি পাচ্ছে। দীপা ফেল করে আমার দিকে তাকিয়ে আছে। আমার কথা যেন তার মাথার উপর দিয়ে গেল। আমি বললাম, কি হলো, অমন করে কি দেখছো? বলছি আমার খিদে পেয়েছে, কিছু খেতে দেবে? এতক্ষণে দীপার সম্বিত ফিরল। দীপা বলে, আপনি না সরলে আমি কিভাবে উঠবো? ওর কথার মাঝে বিরক্তির ভাব ফুটে উঠেছে, কারণ এই অবস্থায় আমি ওকে ছেড়ে দেওয়াতে ওর মোটেও ভালো লাগছে না। আমি দীপার কথা মতো ওর উপর থেকে সরে বসলাম। দীপা উঠে আমাকে বলে, আপনি ফ্রেশ হয়ে আসুন, আমি নাস্তা দিচ্ছি। আমি দীপার কথা মতো ফ্রেশ হতে চলে গেলাম। মনে মনে ভাবছি, আজ বেশ জব্দ করেছি। আমাকে অপমান করো না, এখন দেখো কেমন মজা লাগে। এদিকে দীপা রান্নাঘরে গিয়ে জিনিসপত্র জোরে জোরে এদিক ওদিক নাড়াচাড়া করছে। আমার উপরের রাগটা জিনিসের উপর উঠাচ্ছে। না পারছে আমাকে কিছু বলতে, না পারছে আমার অপমান সহ করতে। দীপা রাগে গজগজ করতে করতে বলে, কি ভাবে নিজেকে খুব চালাক, এত কাছে কেউ এসে কাউকে ছেড়ে দেয়? উফ, কি সুন্দর মোমেন্টে বলে কিনা আমার খিদে পেয়েছে। এখন ইচ্ছে করছে চেপে ধরে মুখে ঠুসে ঠুসে খাবার ঢুকিয়ে দেই। বজ্জাত লোক একটা, 1 নম্বরের খাচ্চর। নিজের ইচ্ছায় কাছে টানে, আবার নিজের ইচ্ছায় ছেড়ে দেয়। আজকের পর থেকে আপনার আদরে আমি আর সায় দেব না। এভাবে বকবক করতে করতে আমার জন্য নাস্তা বানায়। নাস্তা টেবিলে সাজিয়ে আমাকে ডাকতে আসে। দীপা বলে, নাস্তা খেতে আসুন। আমি কিছু না বলে নাস্তা খেতে চলে গেলাম। আমি চেয়ার টেনে বসলাম, কিন্তু দীপা দাঁড়িয়ে আছে। আমি বললাম, কি হলো, দাঁড়িয়ে আছো কেন? বসো। দীপা বলে, আমি এখন খাবো না, পরে খাবো। আমি ওর হাত ধরে টেনে চেয়ারে বসিয়ে দিলাম। তারপর প্লেটে নাস্তা দিয়ে বললাম, খেয়ে নাও, পরে একা খেতে ভালো লাগবে না। আমি জানি দীপা আমার উপর রেগে আছে সকালের ব্যাপারটা নিয়ে। তারপরও সে কিছু বলল না, চুপচাপ বসে নাস্তা করে নিল। আমি নাস্তা শেষ করে রুমের দিকে আসছিলাম, ঠিক তখনই দীপা পেছন থেকে ডেকে বলে, আজকে তো হসপিটালে যেতে হবে, ডাক্তার বলেছিল চেক আপ করিয়ে আসতে। এখন রেডি হয়ে নিন, হসপিটালে যেতে হবে। আমি বললাম, এখন কোথাও যেতে ইচ্ছে করছে না, বিকেলে যাব। এই বলে রুমে চলে এলাম। সারাদিন মান অভিমানের সময়টা কাটে। বিকেলের দিকে রেডি হয়ে দীপাকে নিয়ে হসপিটালে গেলাম। হসপিটালে পৌঁছতে পৌঁছতে বিকাল 5:30 বেজে গেল। দীপাকে নিয়ে ডাক্তারের চেম্বারে গেলাম। ডাক্তার ওমর আমাদেরকে দেখে একগাল হেসে বলে, আরে তোমরা এসো এসো, এখানে বসো। আমি ডাক্তারকে সালাম দিয়ে চেয়ার টেনে বসলাম। দীপা বলে, আপনি এখানে বসুন, আমি একটু বাহির থেকে আসছি। এই বলে সে বেরিয়ে গেল। এই হসপিটালের সবকিছু ওর চেনা, তাই আমি কোনো আপত্তি করলাম না। হয়তো এখানে থাকতে অস্বস্তি হচ্ছে ওর, তাই ও বেরিয়ে যেতে চাইছে। ডক্টর ওমর আমাকে চেক আপ করে বলে, না আর কোনো ভয় নেই, এখন তুমি সম্পূর্ণ সুস্থ। আমি বললাম, অসংখ্য ধন্যবাদ আঙ্কেল। ডক্টর ওমর বলে, এখানে ধন্যবাদ জানানোর কি আছে, আমি তো আমার কাজ করেছি শুধু। তবে তুমি যেটা করেছো দীপার জন্য, সেটা সত্যি ভালো কাজ করেছো। আজকাল তোমার মতো ছেলে হয় না। মেয়েটা অনেক গরিব, ওকে সাহায্য করে তুমি কোনো ভুল করনি। আমি বললাম, একে অপরকে সাহায্য করবে, এটাই তো নিয়ম। আমি দীপাকে সাহায্য না করলে হয়তো অন্য কেউ সাহায্য করতো। ডক্টর ওমর বলে, তারপরও এতগুলো টাকা দিয়ে কেউ কাউকে সাহায্য করে না। ওর ভাইয়ের সম্পূর্ণ খরচ তুমি উঠিয়েছো। আজকাল তো লোক 500-1000 দিয়ে কতবার বলে, কিন্তু তুমি নিজেকে গোপন রেখেছো, সেটাই সবচেয়ে বড় কথা। এটাকেই উপকৃত সাহায্য বলে। এদিকে আমাদের খেয়াল ছিল না, দীপা দরজার কাছে পর্দার আড়ালে দাঁড়িয়ে সব শুনছি। ডক্টরের কথা শেষ না হতে দীপা পর্দার আড়াল থেকে বেরিয়ে বলে, আপনি কি আমাকে দয়া দেখাচ্ছেন? কেন বলুন তো, আপনি আমার সাথে এরকম করছেন কেন? আমি কি কোনো ভুল করেছি, নাকি কোনো অপরাধ করেছি, যার কারণে আপনি সবসময় আমাকে সাহায্য করার নামে ক্ষতি করছেন? দীপাকে দেখে আমি আর ডাক্তার দুজনেই অবাক, দুজনে হতভ্রম হয়ে ওর দিকে তাকিয়ে আছি। দীপা যে সব শুনে ফেলেছে সেটা আমার বুঝতে বাকি রইল না। দীপা খুব জোরে জোরে কান্না করছে। সে মনে করছে আমি তাকে সাহায্য করিনি, অপমান করেছি। আসলে আমরা ভুলে যাই, গরিব মানুষেরা সহজে কারোর সাহায্য প্রার্থী হতে চায় না, তাদের আত্মসম্মানটা একটু বেশি। দীপাও সেই ধাতের। দীপা বলে, প্লিজ বলুন না, কি এমন করেছি যার জন্য আপনি আমার সাথে এরকম করলেন, আমাকে এত দয়া দেখালেন? এই বলে দীপা জোরে জোরে কান্না করতে লাগলো। আমি বললাম, প্লিজ দীপা, এরকম করো না, আমি তোমাকে পরে সব বুঝিয়ে বলবো। প্লিজ চুপ করে যাও, এটা হসপিটাল, এখানে কোনো সিন ক্রিয়েট করো না। দীপা চেঁচিয়ে বলে, আপনি আমার প্রশ্নের উত্তর দিন, আপনি কেন আমাকে এভাবে দয়া দেখাচ্ছেন, কেন আমাকে এত স্বপ্ন দেখাচ্ছেন? আমি বললাম, দীপা বোঝার চেষ্টা করো, এটা হসপিটাল, অন্য কিছু নয়। এখানে অনেক পেশেন্ট আছে, তোমার চেঁচামেচিতে তাদের সমস্যা হতে পারে, তাই বলছি চুপ হয়ে যাও। আমি তোমাকে বাসায় গিয়ে সব খুলে বলছি, একটু শান্ত হয়ে যাও। কিন্তু না, দীপা আমার কোনো কথা শুনছে না। সে চিৎকার করে করে কান্না করেই যাচ্ছে। সে এটা মেনে নিতে পারছে না কেন সেটা সে নিজেও জানে না। তার বুকটা যেন ফেটে যাচ্ছে। সে মনে মনে ভাবছে, আমার সাথেই কেন এমন হয়, কেন উনি আমার সাথে এরকম করলো, কেন উনি আমাকে সবকিছুতে দয়া দেখাচ্ছে, কেন কেন? দীপা কান্না করতে করতে দেয়ালের সাথে ঠেস দিয়ে আস্তে আস্তে বসে পড়লো মেঝেতে। ওর এই অবস্থা দেখে আমি সহ করতে পারছি না, নিজেকে খুব অপরাধী মনে হচ্ছে।
আমি ওকে উঠিয়ে দাঁড় করানোর জন্য এগিয়ে গেলাম। যেই না ওর দুই বাহু ধরে উঠাতে যাব, ঠিক তখনই হঠাৎ দীপা আমাকে ধাক্কা দিয়ে জোর একটা থাপ্পড় মারে আমার গালে। এমন কিছু হবে আমি ভাবতেই পারিনি। আমি বড় বড় চোখ করে ওর দিকে তাকিয়ে রইলাম। দীপা বলে, আপনি আর কখনো আমার সামনে আসবেন না। আমি চাই না আপনি আমার সাথে আর থাকুন। আমি চাই না আপনি আমার সামনে আসুন। আমি চাই না আপনি আমাকে দয়া দেখান। আমি চাই না, আমি কিছুই চাই না। আমি শুধু এটা চাচ্ছি এখন আপনি আমার চোখের সামনে থেকে চলে যান, নয়তো আমি কি করে বসবো সেটা আমি নিজেও জানি না। এই বলে সে আবার জোরে জোরে কান্না করতে লাগলো। ওর অবস্থা দেখে বুঝতে পারলাম ওর মাথা এখন ঠিক নেই, তাই এমন পাগলামো করছে। আমি বললাম, দেখো হয়তো তুমি এটা মেনে নিতে পারছো না, এখন তোমাকে ঠান্ডা মাথায় ব্যাপারটা বুঝে নিতে হবে। বলে এক গ্লাস পানি হাতে নিয়ে ওকে দিয়ে আবার বললাম, এই নাও পানি পান করে নাও, তাহলে তোমার রাগটা চলে যাবে। কথাটা বলে দীপাকে গ্লাসটা এগিয়ে দিতেই সে গ্লাসটা হাতে নিয়ে সজোরে ছুঁড়ে মারে আমার মুখে। গ্লাসটা সোজা এসে আমার কপালে লেগে মেঝেতে পড়ে ভেঙে যায়। সাথে সাথে আমার কপাল ফেটে রক্ত পড়তে থাকে। এটা দেখে ডক্টর ওমর এগিয়ে আসলে আমি ওনাকে বাধা দিই না আসার জন্য। দীপা তখনও আগের জায়গায় বসে কান্না করছে। তখন নিজের রাগটাকে কন্ট্রোল করতে পারলেও এখন আর পারলাম না। ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। হসপিটাল ভর্তি মানুষের সামনে এতটা অপমান হতে হবে আমি ভাবতে পারিনি। আমি দাঁড়িয়ে না থেকে দীপার সামনে এগিয়ে গেলাম। তারপর ওকে দাঁড় করিয়ে জোরে জোরে কয়েকটা থাপ্পড় মেরে দিলাম। আমার থাপ্পড় খেয়ে তাল সামালতে না পেরে দীপা পড়ে যায় মেঝেতে। ওকে থাপ্পড় মেরে ফেলে দিয়ে আমি হনহন করে কেবিন থেকে বেরিয়ে গেলাম। দীপা আমার চলে যাওয়ার দিকে তাকিয়ে সেখানেই বসে থাকে আর অঝরে কান্না করতে থাকে। এদিকে ডক্টর ওমর আমাদের দুজনের কাণ্ড দেখে অবাক হয়ে যায়। তিনি এটা আশা করেননি আমাদের কাছ থেকে। আমি হসপিটাল থেকে বেরিয়ে গাড়িতে বসে অনেক স্পিডে গাড়ি চালিয়ে দিলাম। রাস্তায় কোনো ট্রাফিক আইন না মেনে অনেক হাই স্পিডে গাড়ি চালাচ্ছি। দু চোখ বেয়ে অবিরত জল গড়িয়ে পড়ছে। আমি ভাবতে পারিনি দীপা আমার সাথে এমন করবে। আমি যদি জানতাম ওকে হসপিটালে নিয়ে আসলে এমন কিছু হবে, তাহলে আমি একাই আসতাম। এতগুলো মানুষের সামনে ও আমাকে অপমান করলো। আমার গায়ে হাত তুলতেও পিছু পা হলো না। আমি ওকে সাহায্য করার পিছনে কোনো খারাপ উদ্দেশ্য ছিল না, সেটা কি সে বোঝে না? আমি যা করেছি ওর জন্য ওকে ভালোবেসে করেছি। দীপাকে যে আমি বড্ড বেশি ভালোবেসে ফেলেছি। ওকে ছাড়া এক মুহূর্ত থাকা আমার পক্ষে সম্ভব না। কেন বোঝে না ও আমাকে? কেন বুঝতে চায় না আমি ওর কাছে কি চাই? এসব নানান কথা ভাবছি আর অনেক স্পিডে গাড়ি চালাচ্ছি। হাতের উল্টো পিঠ দিয়ে চোখের পানি মুছছি অবিরত। গাড়ি যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হতে পারে, সেদিকে আমার কোনো হুঁশ নেই। হঠাৎ আমি গাড়ির লুকিং গ্লাসে দেখলাম একটা গাড়ি অনেকক্ষণ থেকে আমাকে ফলো করছে। সে বিষয়ে আমি কিছুই জানতাম না। আজ কি ঘটতে চলেছে আমার সাথে? গাড়িটা খুব স্পিডে চলছে, যে কোনো সময় আমাকে ওভারটেক করবে। অনেকক্ষণ পর গাড়িটা আমার গাড়িকে ক্রস করে আমার গাড়ির সামনে এসে দাঁড়ালো, যার ফলে আমি অনেক দ্রুত ব্রেক করতে গিয়ে মাথায় বাড়ি লাগে আর সাথে সাথে গাড়িটা উল্টে যায়। আমার তেমন চোট লাগেনি, তবে সামনে দাঁড়িয়ে থাকা গাড়ি থেকে সেদিনের মেয়ে দুটি নেমে এলো, যে মেয়েদেরকে আমি হসপিটালের সামনে থাপ্পড় মেরেছিলাম। মেয়ে দুটির সাথে আরো কয়েকজন ছেলে আছে। ছেলেগুলির হাতে হকি স্টিক, কারো হাতে ছুরি, আবার কারো হাতে পিস্তলও আছে। এদিকে ছেলে মেয়েগুলো আমার সামনে এসে দাঁড়ায়। এক মেয়ে বলে, কিরে কুত্তার বাচ্চা, সেদিন তো অনেক বকবক করলি, সেদিন তোকে পুঁতে ফেলতে পারতাম, কিন্তু তখন মজা পেতাম না। এখন তোকে ইচ্ছে মতো মারবো, অনেক মজা করব তোকে মেরে। দ্বিতীয় মেয়ে বলে, তুই জানিস কাদের গায়ে হাত তুলেছিলি? তোর ভাগ্য ভালো ছিল সেদিন, আমাদের মোট ছিল না তোকে মারার, কিন্তু আজকে কেন জানি তোকে দেখে মোট জেগে উঠলো। অনেক আফসোস হচ্ছে জানিস, কারণ আমি এই প্রথম আমার কোনো ক্রাশকে মেরে ফেলতে যাচ্ছি। বলে সবাই হো হো করে হাসতে লাগলো। এদিকে আমি মনে মনে ভাবছি, আজকে আমার শেষ দিন। আমি হয়তো আর কোনোদিন দীপার ওই মুখটা দেখতে পাবো না। আমার ভাগ্যে মনে হয় এটাই ছিল। আমার জীবনটা বড়ই অদ্ভুত। যাকে এত ভালোবাসলাম সে আমার মনটা বুঝতে পারলো না। আমার কপালটা অনেক খারাপ আজকে, তাই আমাকে পৃথিবী থেকে বিদায় নিতে হচ্ছে। এদিকে ছেলেমেয়েগুলো আমাকে গাড়ি থেকে টেনে হিঁচড়ে বের করলো, তারপর হকি স্টিক দিয়ে মারা শুরু করলো। এদিকে মেয়ে দুটো ভিডিও করছে আর মজা নিচ্ছে। আমার চিৎকার কারো কানে যাচ্ছে না। আমি অনেক জোরে জোরে চিৎকার করছি আর চোখ দিয়ে অনর্গল পানি গড়িয়ে পড়ছে, কিন্তু ছেলেগুলোর মন পাষাণ, একটু দয়া মায়া হলো না। ওরা আমাকে ইচ্ছে মতো পিটাতে লাগলো। আমার এখন মরা মরা অবস্থা। এদিকে অজরধারে বৃষ্টি নেমেছে। বৃষ্টির পানিতে আমার রক্ত মিশে একাকার হয়ে যাচ্ছে। এক মেয়ে পিস্তল বের করে আমার দিকে তাক করে মারার জন্য। দ্বিতীয় মেয়ে বলে, ওকে ছেড়ে দে, জানে মারার কোনো প্রয়োজন নেই, পরে না হলে পুলিশ কেস হবে, শুধু শুধু ঝামেলা বাড়িয়ে কি লাভ, এমনি মরা মরা অবস্থা, এখানে পড়ে থাকলে যে কোনো সময় মারা যাবে, চল চলে যাই। এরপর ওরা আমাকে আরো কয়েকটা লাথি মেরে চলে গেল। এদিকে আমি রক্তাক্ত অবস্থায় পড়ে আছি রাস্তায়। নড়াচড়া করার মতো কোনো ক্ষমতা আমার নেই। বারবার চোখের উপর মা, বাবা, ছোট বোন আর দীপার মুখটা ভাসছে। ওদেরকে মনে হয় শেষ দেখা দেখতে পারবো না। দু চোখ বুজে আসছে আমার। অনেক চেষ্টা করছি খোলা রাখতে, কিন্তু পারছি না। পুরো শরীর অসাড় হয়ে আসছে। ধীরে ধীরে দম যেন ফুরিয়ে আসছে আমার। চোখ বন্ধ করার আগ মুহূর্তে দূরে ছোট ছোট দুটো আলো দেখতে পেলাম। মনে হচ্ছে একটা গাড়ি এদিকেই আসছে। আর পারলাম না কিছু দেখতে, দু চোখ বন্ধ হয়ে এলো আমার। ওইদিকে দীপা কান্না করতে করতে ওখানেই অজ্ঞান হয়ে পড়ে আছে। নার্স এসে দীপাকে ওই অবস্থায় দেখে জোরে চিৎকার করে ওঠে। নার্সের চিৎকার শুনে আরো কয়েকজন ডাক্তার সহ নার্স কেবিনে প্রবেশ করে।
সবাই দীপাকে ওই অবস্থায় দেখে তাড়াহুড়ো করে দীপাকে কেবিনে শিফট করলো এবং দ্রুত চিকিৎসা শুরু করলো। বেশ কিছুক্ষণ হয়ে গেল কিন্তু দীপার জ্ঞান ফিরছে না। ডাক্তার এবং নার্স অবাক, এটা কিভাবে সম্ভব। ডক্টর ওমর দীপাকে চেক আপ করে বলে, রোগীর শরীর তো একদম দুর্বল, এত দুর্বল যে ওকে এখন কোনো ধরনের মেডিসিন প্রয়োগ করা যাবে না। নার্স বলে, তাহলে তো খুব বিপদ আছে, কখন যে নিঃশ্বাসটা বন্ধ হয়ে যায় বুঝতে পারছি না, এখন কি করব স্যার। ডক্টর ওমর বলে, এখন আর আমাদের হাতে কিছু করার নেই, এখন সব উপরওয়ালার হাতে। যদি ওর হায়াত থাকে তো ও বেঁচে যাবে, আর যদি হায়াত না থাকে তাহলে আমাদের কিছু করার নেই। নার্স বলে, এই রোগীর ভাই আমাদের এখানে ভর্তি ছিল অনেকদিন যাবত, তার মাও এই হসপিটালে ছিল, অনেক ভালো মানুষ ওনার মা, আমি কি তাদের খবরটা দেব। ডক্টর ওমর বলে, এই কাজ ভুলেও করবেন না, তাহলে ওনারা অনেক উত্তেজিত হয়ে যাবেন এবং ওর ভাইয়ের অনেক বড় একটা ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। আমি যতটুকু জানি ওনার মা হার্টের রোগী, এই খবর উনি যদি শোনেন হয়তো ওনার হার্ট অ্যাটাক হতে পারে, তাই আমাদের এখন কাউকে বলা উচিত হবে না, সব আল্লাহর হাতে। এখন সবাই আল্লাহর কাছে 2 হাত তুলে দোয়া করুন মেটার জন্য। নার্স বলে, ওনার হাজবেন্ডকে খবর দিলে কেমন হয়। ডক্টর ওমর বলে, আমি ফোনে অনেকবার ট্রাই করেছি, ওনার ফোন বন্ধ আসছে, হয়তো রাগারাগি করে ফোন বন্ধ করে রেখেছে। এদিকে আমি রাস্তায় পড়ে আছি, দূরে দেখা সেই গাড়িটা আমার পাশ দিয়ে যাচ্ছে। হঠাৎ গাড়িতে থাকা রাকিব সাহেব ড্রাইভারকে বলে, এই ড্রাইভার, গাড়ি থামা, সামনে দেখতো ওটা কি পড়ে আছে, মানুষ না। ড্রাইভার বাহিরের দিকে তাকিয়ে বলে, জি স্যার, মানুষের মতো মনে হচ্ছে, কিন্তু এরকম রক্তাক্ত অবস্থা রাস্তায় পড়ে আছে কি জন্য। রাকিব সাহেব বলে, আরে গাধা কোথাকার, হয়তো ওকে কেউ পিটিয়েছে আর রাস্তায় ফেলে দিয়ে গেছে, চল তো দেখি এখনো বেঁচে আছে কিনা। এই বলে রাকিব আর ড্রাইভার গাড়ি থেকে নেমে আমার সামনে এসে দাঁড়ায়। ড্রাইভার আমার হাতের শিরা ধরে বলে, স্যার, লোকটা এখনো বেঁচে আছে। রাকিব বলে, বলিস কি, তাড়াতাড়ি নে, লোকটাকে হসপিটালে নিয়ে যেতে হবে। ড্রাইভার বলে, যদি পরে পুলিশের খপ্পরে পড়ে যাই, বলা তো যায় না বাংলাদেশের পুলিশ। রাকিব বলে, আরে চুপ থাক, একটা লোক মারা যাচ্ছে আর উনি আছে পুলিশ নিয়ে। রাকিবের ধমক শুনে ড্রাইভার চুপ হয়ে গেল। তারপর রাকিব আর ড্রাইভার মিলে আমাকে ধরাধরি করে গাড়ির ভিতরে নিয়ে গেল এবং হসপিটালের উদ্দেশ্যে রওনা দিল। ড্রাইভার বলে, স্যার, আপনি কি একটা জিনিস লক্ষ্য করেছেন, মানুষ এত নিষ্ঠুর হতে পারে, একটা মানুষকে কেমন এভাবে পিটোতে পারে, তাদের মনে কি একটুও দয়া মায়া নেই। আর মানুষটাকে দেখেছেন, তরতাজা একটা মানুষ, মুখে এখনো হাসি রেখা ফুটে আছে। রাকিব বলে, আরে পাগল, এই দুনিয়াটা আর আগের মতো নেই, এখন মানুষ টাকার জন্য যে কোনো পর্যায়ে পৌঁছে যেতে পারে, এখন সাবধানে তাড়াতাড়ি গাড়িটা হসপিটালে নিয়ে যা। রাকিবের কথা মতো ড্রাইভার অতি সাবধানের সাথে গাড়িটা অনেক দ্রুত চালিয়ে হসপিটালে নিয়ে গেল। হসপিটালে গিয়ে রাকিব কয়েকজন নার্সকে ডেকে আমাকে কেবিনে শিফট করতে বলল। নার্সরা আমার এই অবস্থা দেখে অনেকটা অবাক হয়ে তাকিয়ে আছে, তারা কখনো এরকম পেশেন্ট দেখেনি। একজন নার্স ওই হসপিটালের সবথেকে অভিজ্ঞ ডাক্তারকে তাড়াতাড়ি ডেকে আনলেন। ডক্টর এসে আমাকে দেখে অনেকটা আপসেট হয়ে পড়েন, তিনি ভেবে পাচ্ছেন না পেশেন্টকে বাঁচাতে পারবেন কিনা। ডাক্তার বলে, নার্স, রোগীকে তাড়াতাড়ি আইসিইউতে নিয়ে যাও, খুব তাড়াতাড়ি অপারেশন করতে হবে, নয়তো ওনাকে আর বাঁচানো সম্ভব হবে না, বাকিটা আল্লাহর ইচ্ছে, আমার যতটুকু কর্তব্য আমি করে যাব। তারপর আমাকে খুব দ্রুত আইসিইউতে নেওয়া হলো। কেউ শিওর হতে পারছে না যে আমি বাঁচব, সবার মনে ভয় কাজ করছে আমাকে নিয়ে। সবাই বলছে তাদের নিজেদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবে, বাকিটা মহান আল্লাহ তাআলার হাতে। এদিকে রাকিব আর ড্রাইভার অনেক চিন্তিত হয়ে আইসিইউর বাইরে অপেক্ষা করছে, দুজনেই পাইচারি করছে টেনশন কমানোর জন্য, কিন্তু টেনশন কমছে না, কারণ তাদের চোখের সামনে জলজ্যান্ত একটা মানুষ লাশ হয়ে যাবে, সেটা কখনোই মেনে নিতে পারছেন না রাকিব চৌধুরী। ড্রাইভার বলে, স্যার, আমার এই প্রথম অন্য কারোর জন্য চোখ থেকে পানি পড়ছে। রাকিব বলে, জানিস, আমি কখনো এরকম কিছুর মুখোমুখি হইনি, আজকে প্রথম হলাম। আমার ইচ্ছে করছে আমি অনেক জোরে জোরে কান্না করে নিজের মনটাকে হালকা করি, কিন্তু সেটাও করতে পারছি না, কারণ পুরুষ মানুষকে কান্না করতে নেই। তারপরও আমার জন্য তাদের চোখে পানি। ওইদিকে দীপাকে 2 হাতে 2টো স্যালাইন লাগানো হয়েছে। দুজন নার্স দীপার কেবিনে বসে আছে, কখন কি হয় সেটা ডাক্তারকে জানানোর জন্য। নার্সদের চোখে পানি, কারণ দীপাকে তারা অনেক কষ্ট করতে দেখেছে। তার ভাই যখন এই হসপিটালে ছিল তখন তার মায়াবী চেহারা দেখে তাদের চোখের পানি বাঁধ মানছে না। একম নার্স বলে, জানো, আমি এই প্রথম কোনো পেশেন্টের জন্য কান্না করছি, কিন্তু কেন কান্না করছি সেটা আমি নিজেও জানি না। দ্বিতীয় নার্স বলে, একটা মেয়ে এতটা দুর্বল কিভাবে হতে পারে, আমি এটাই চিন্তা করছি তখন থেকে। নিশ্চয়ই সেদিন ব্লাড দেওয়ার কারণে এমনটা হয়েছে, সে তার স্বামীকে নিজের শরীরের রক্ত দিয়েছে জোরপূর্বক, কারণ ডাক্তার জানতো এর শরীর থেকে রক্ত নেওয়া যাবে না। একম নার্স বলে, আমিও ওই কথাটা ভাবছি, একটা মেয়ে এতটা দুর্বল কিভাবে হতে পারে। আমার জানা মতে হয়তো মেয়েটা অনেক টেনশন করে, খাওয়া দাওয়া ঠিকমতো করে না, আর মানসিক চাপে আছে, যার ফলে এমনটা হয়েছে, না হলে এমনটা কখনো হতো না। নার্স দুজন নানান বিষয় কথা বলা বলি করতে লাগলো এবং আল্লাহর কাছে দোয়া করতে লাগলো দীপার জন্য, যেন দীপার জ্ঞান ফিরে আসে, সে যেন সুস্থ হয়ে বাড়ি ফিরতে পারে। এভাবে সারা রাত কেটে গেল, দীপার কোনো জ্ঞান ফিরে না, তাতে সবার টেনশন বেড়ে গেল, কি হবে, মেয়েটা বাঁচবে তো। পুরো হাসপাতাল জুড়ে দীপাকে নিয়ে চর্চা হচ্ছে। ডক্টর ওমর টেনশনে পড়ে গেল দীপার এই অবস্থা দেখে। হঠাৎ দীপার কেবিন থেকে নার্সের চিৎকার ভেসে আসলো। নার্সের চিৎকার শুনে সবাই পরীকে মরি করে দীপার কেবিনের দিকে দৌড় দিল। সেখানে গিয়ে যা দেখলো তা দেখে সবাই আশ্চর্য, সবাই যেন একটা ভ্রমের মাঝে আছে, কিছুই বুঝতে পারছে না কিভাবে কি হলো, এটা কিভাবে সম্ভব। এরপর যা হলো। আজকের গল্প এখানে সমাপ্ত। গল্পের বাকি অংশ পেয়ে যাবেন আগামী পর্বে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।